সবচেয়ে বড় যেটা দুশ্চিন্তার কারণ এখনও রয়ে গেছে সেটা হলো যে আমাদের যে বিনিয়োগ আর ব্যাংকিং খাত তো একটা বড় ধরনের ঋণ খেলাপি সেই পুঞ্জীভূত যে সমস্যা সেটা চাপে আছে। সুতরাং সুদের হারও কমানো যাচ্ছে না। চাঁদাবাজি ইত্যাদি আমরা আগেও দেখেছি, সেটা কিন্তু অনেক জায়গায় এখনও অব্যাহত আছে। এইসব জায়গাগুলোতে জিরো টলারেন্স করার সুযোগ আছে বলে আমার মনে হয়। স্যার, শ্বেতপত্রের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার্স পাচার হয়েছে বিভিন্ন সময়ে। সেটা ফেরত আনার বিষয়ে এখন পর্যন্ত আপনি কার্যকর উদ্যোগ দিচ্ছেন কিনা এবং এটা আদৌ আনা সম্ভব কিনা? গত প্রায় ৩ বছর ধরে দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলো বেশ চাপের মধ্যে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি ছিল এই সামষ্টিক অর্থনীতিকে স্বস্তিতে ফিরে আনা। প্রায় ৭ মাস পার হলো, কতটা স্বস্তি ফিরল? ওয়েলকাম টু স্টার কানেক্টস, আপনার সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেশের অর্থনীতির নানা সূচক নিয়ে বা নানা বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। স্যার, ওয়েলকাম টু আর শো। ধন্যবাদ। স্যার, এই সরকার যখন ক্ষমতায় আসলো বা গ্রহণ করলো তখন কিন্তু তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনা। সেটা কতটা গতিতে ফিরলো বা এখন কি অবস্থা? ধন্যবাদ। এটা আপনি ঠিকই বলেছেন। পুঞ্জীভূত অনেকগুলি সমস্যা ছিল, প্রত্যাশার চাপও ছিল। আমরা যদি প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টার যদি দেখি চলমান অর্থ বছরে 2024-25, তাহলে অর্থনীতি এই চাপটা বেশ ঘনীভূতই হচ্ছিল আমি বলবো। তবে তৃতীয় কোয়ার্টারে এসে কিছুটা আমরা কয়েকটা সূচকে ইতিবাচক আমরা প্রবণতা দেখছি। তার মধ্যে মূল্যস্ফীতি এখনও উপরের স্তরে আছে, কিন্তু হারটা কিছুটা কমছে। এটা তৃতীয় কোয়ার্টারে এসে আমাদের যে শীতের সবজি ইত্যাদি বাজারে এসেছে সেটাও এখানে একটা ইতিবাচক হয়তো অভিঘাত রেখেছে। কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা করা হয়েছিল বা আমাদের রাজস্ব কিছু শুল্ক হার কমিয়ে রাজস্ব নীতি এবং মুদ্রানীতির একটা সামঞ্জস্য বিধান করা হচ্ছিল, এটা মনে হচ্ছে যে কিছুটা কাজে লাগছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে বহির্খাত, সেখানে কিন্তু আমাদের রপ্তানি ডাবল ডিজিট গ্রোথ হয়েছে, আমাদের রেমিটেন্স সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। এটার কারণে আমাদের রিজার্ভসের ফরেন কারেন্সি রিজার্ভসের যে অবনমনটা হচ্ছিল সেটা কিন্তু থামানো গেছে, এবং যার ফলে আমাদের যে বিনিময় হার সেটাও 122 টাকায় মোটামুটিভাবে স্থির আছে, এবং কার্ব মার্কেটের সাথে অফিসিয়াল মার্কেটের পার্থক্যও কিন্তু এখন বেশ কম, 1-1.5-2 টাকা। সুতরাং সবটা মিলিয়ে আমদানিকৃত মূল্যস্ফীতিটা কিছুটা কমেছে, যেটা সামগ্রিক মূল্যস্ফীতির উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু মূল্যস্ফীতি এখনও কিন্তু উপরে আছে। খাদ্য মূল্যস্ফীতি বলি, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বলি, এবং সেটা 9-এর কাছাকাছি কিন্তু আছে। আর মূল্য স্তরটাও উপরে আছে, যদিও হারটা হয়তো কমছে। সুতরাং সেখানে মানুষের যে ক্রয় ক্ষমতার অবনমন সেটা কিন্তু অব্যাহত আছে, এবং মজুরি হার বৃদ্ধির চেয়েও মূল্যস্ফীতির হার বৃদ্ধি যেহেতু বেশি, সেহেতু সেই প্রবণতাটা কিন্তু এখনও রয়ে গেছে। সবচেয়ে বড় যেটা দুশ্চিন্তার কারণ এখনও রয়ে গেছে সেটা হলো যে আমাদের যে বিনিয়োগ কিন্তু যেহেতু আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছি, এটার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সুদের হার বেড়েছে। আর ব্যাংকিং খাত তো একটা বড় ধরনের ঋণ খেলাপির সেই পুঞ্জীভূত যে সমস্যা সেটা চাপে আছে। সুতরাং সুদের হারও কমানো যাচ্ছে না। সো এইখানেই হলো সবচেয়ে বড় আমি দেখি যে চ্যালেঞ্জ, যে কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা, শোভন কর্মসংস্থান বিশেষ করে, এবং বিনিয়োগে কিভাবে চাঙ্গা ভাব নিয়ে আসা, উদ্যোক্তারা যাতে উদ্যোগ তারা দেখাতে পারেন, সেই জায়গাটাতে কিন্তু এখনো পর্যন্ত আমরা আসিনি। সবাই আমার মনে হয় যে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, যে অনিশ্চয়তাটা হয়তো তখন কেটে যাবে, এবং তারা, কারণ বিনিয়োগ তো বেশ একটু মধ্যমেয়াদী অন্ততভাবে তারা চিন্তা করবেন। সো এখানে বাজার ব্যবস্থাপনার একটা বড় ভূমিকা কিন্তু আছে। সেই জায়গাটাতে আমি দেখছি যে যেভাবে আমাদের প্রত্যাশিত ছিল যে আমদানি স্তর থেকে ভোক্তা স্তরে যে বড় পার্থক্য, বা ফার্ম গেট থেকে ভোক্তা স্তরে যে বড় পার্থক্য, এটার পেছনে যে অন্যান্য যেসব কারণ, বাজার ব্যবস্থাপনা আমাদের যেসব সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে তাদেরকে আরও সক্রিয় করা, সেই জায়গাটা আমার মনে হয় যে আরও অনেক কিছু করার আছে। কিন্তু স্যার, এটা কিন্তু আমরা সবসময় দেখি যে এই বাজার ব্যবস্থাপনার জায়গাটাতে এসেই কিন্তু আমাদের সরকারগুলো আর পারে না। আমরা গত সময়ে দেখেছি, আমরা বাণিজ্যমন্ত্রী নিজে একরকম হতাশা প্রকাশ করেছেন যে তিনি পারছেন না সিন্ডিকেটের কাছে। এটা কেন? না, আমার মনে হয় যে এখানে অনেক কিছু করার আছে। গত
সময়ও হয়েছে, সুতরাং এখনও সেটা অব্যাহত থাকবে এটা আমি মনে করি না। যেমন আমাদের যারা নাকি সক্রিয় প্লেয়ার, এদের সংখ্যাটা যদি আমরা বাড়াতে পারি, যখন যেসব জায়গাগুলোতে আগে আমদানিটা করতে হলো মুষ্টিমেয় কয়েকজন, এখন সেটা যেহেতু অনেকেই দেশে নাই, চলে গেছে, অনেকেই কিন্তু এই আমদানির বাজারটায় আসছে এবং আমদানিকারকের সংখ্যাও বাড়ছে। সেখানে কিন্তু প্রতিযোগিতা হয়ে ওইসব পণ্য আমি দেখছি যে কিছুটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে। সেখানেও আমার মনে হয় যে এই যে বাজারের এন্ট্রির জায়গাটাতে যে প্রতিযোগিতাটা বাড়ানো, এটা একটা করা যায়। তারপরে আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে ধরনের চাঁদাবাজি ইত্যাদি আমরা আগেও দেখেছি, সেটা কিন্তু অনেক জায়গায় এখনও অব্যাহত আছে। এইসব জায়গাগুলোতে জিরো টলারেন্স করার সুযোগ আছে বলে আমার মনে হয়। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে তারা বিভিন্ন ধরনের আশ্রয় নেন যেগুলা নাকি আইন বিরোধী। যেমন আমরা দেখলাম যে ভোজ্য তেলের ক্ষেত্রে এটা খোলা বাজারে বিক্রি করছেন, যেহেতু সেখানে বোতলজাতের একটা দাম বেঁধে দেওয়া হচ্ছে। সো এইসব জায়গাগুলোতে কিন্তু আরও শক্তভাবে প্রয়োগ করার একটা ব্যাপার আছে। আরেকটা সেটা হলো যে অন্ততপক্ষে কিছু কিছু ক্রিটিক্যাল যেগুলো আছে সেগুলোর যে আমাদের যে স্টকটা ভালো রাখা, সময় মতো আমরা যদি ওপেন মার্কেট সেল করি তাহলেও বাজারের উপর একটা প্রভাব পড়ে। আর সবচেয়ে যেটা আর কি গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেটা হলো যে আগে তো আমাদের দেখা গেছে যে চাহিদা কত, উৎপাদন কত, আমদানি কখন করতে হবে, কতটুকু করতে হবে, স্টক কতটুকু রাখতে হবে, কখন স্টক থেকে ছাড়তে হবে, এগুলোর ক্ষেত্রে তথ্য উপাত্তের বিভিন্ন বিভ্রান্তির কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সেগুলো কিন্তু এখন করার একটা সুযোগ আসছে। স্যার, শ্বেতপত্রের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার্স পাচার হয়েছে বিভিন্ন সময়ে। সেটা ফেরত আনার বিষয়ে এখন পর্যন্ত আপনি কার্যকর উদ্যোগ দেখছেন কিনা এবং এটা আদৌ আনা সম্ভব কিনা? আমার মনে হয় যে কার্যকর উদ্যোগ কিছু নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক স্পেশাল টাস্কফোর্স করেছে। আমরা দেখছি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং অ্যান্টি করাপশন কমিশন তারাও কিছু উদ্যম দেখাচ্ছেন, কিন্তু এটা আরও বেগবান করা সম্ভব। স্পেশাল প্রসিকিউশন এটার জন্য করা সম্ভব। এটাকে যদি আমাদের ফেরত আনতে হয় তো তাহলে কিন্তু এইখানে আগে এটাকে আইনিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এক। দুই হলো যে এটা যে বিভিন্নভাবে লেয়ার আফটার লেয়ার এটাকে যে কনসিল করা হয়েছে, এটাকে গোপন করার জন্য আলটিমেট বেনিফিশিয়ারির কাছে সেটা আমাদেরকে পেপার ট্রেলটা এস্টাবলিশ করতে হবে, যে এটা বিভিন্ন যে দুবাইতে গেছে, তারপরে লন্ডনে গেছে, সেখানে আবার অনেক কোম্পানি একটা আরেকটাকে ওন করে, তারপরে আলটিমেট বেনিফিশিয়ারি। এই পেপার ট্রেলটা এস্টাবলিশ করাটা বেশ জটিল এবং এখানে কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ফার্ম আছে, স্পেশালিস্টরা আছেন, তাদেরও সহায়তা নিতে হবে, এখানে বিনিয়োগ করতে হবে আমাদের। তারপরে যে দেশে এটাকে এস্টাবলিশ করা হলো সেখানে এটাকে কোর্টে এটাকে প্রমাণ করতে হবে। কোনো কোনো জায়গায় আমাদেরকে হয়তো ফৌজদারি আইনে যেতে হবে, কোনো কোনো জায়গায় দেওয়ানি আইনে যেতে হবে। যে জায়গাটাতে আমি দেখি যে অনেক জটিল, কিন্তু তার সাথে একটা আলাপ আলোচনা করে অন্তত ট্যাক্সটা এটা ফেরত আনা, তাহলে সেইভাবে করতে হবে। যেখানে ক্রিমিনাল কোর্ট সেটা করতে হবে। এবং আমাদের আন্তর্জাতিক বিভিন্ন যেসব সংস্থা আছে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক দেশের সাথে যেটাকে বলে যে এটাকে সিজার সিকোয়েস্টার এটাকে করে এটাকে অন্তত তাৎক্ষণিকভাবে এটাকে বন্ধ রাখা, যাতে করে হাত বদল করতে না পারে, এই জায়গাগুলোতে বিভিন্ন স্টেপ নিতে হবে। সো এটা কিন্তু সম্ভব। এবং আমরা দেখেছি সর্বসাম্প্রতিককালে যে অ্যাঙ্গোলাতে তারা $5 বিলিয়ন ফেরত এনেছে, কিন্তু তাদের 5 বছর লেগেছে। ফিলিপাইন্স এনেছে, তারপরে মালয়েশিয়া এনেছে। এটাও ইন্টারেস্টিং যে আমাদের দেশ থেকেও ইংল্যান্ডে সেখানে ফ্রড করে বাংলাদেশে চলে আসছে, এখান থেকে কিন্তু $1.5 মিলিয়ন নিয়ে গেছে। সো এটা সম্ভব। আমরা যদি এখন প্রক্রিয়াটা শুরু করে দিতে পারি তাহলে পরবর্তীতে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারও যদি এটাকে তারা অব্যাহত রাখেন তাহলে আমরাও আনতে পারবো। অ্যাঙ্গোলা যদি আনতে পারে তাহলে আমরা কেন আনতে পারবো না? আর এটা তো একটা ভবিষ্যতের জন্য একটা সিগন্যাল দিবে যে এগুলা করলে পার পেয়ে যাবে না কেউ। সুতরাং সেই সিগন্যালটাও কিন্তু এই আনতে পারার সাথে সংশ্লিষ্ট। স্যার, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে আসলেন তখন কিন্তু আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল ট্রেডিং ল্যান্ডস্কেপে একটা বড় ধরনের চেঞ্জ আসছে। এটা আমাদেরকে কি বেনিফিট করবে, বা বেনিফিট করলে আমরা সেটাকে কিভাবে রিপ করতে পারবো? দেখুন, আমার কিন্তু একটু ভিন্ন মত। আমার মনে হয় না যে এটার উপরে আমাদের খুব ব্যাংক করা উচিত। দেখুন, আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন 1.0 যখন ছিলেন 2016 সালে, তখন চায়নার উপরে 25% তারা শুল্ক আরোপ করেছিলেন, তাই না? বাইডেনও সেটা অব্যাহত রেখেছে।
এখন তখন এই সময়টাতে বাংলাদেশের যে আমরা অনেক বেশি সুযোগ নিতে পেরেছি, রেডিমেড গার্মেন্টসে তো মূলত সেখানে 92-93% যায় মার্কিন বাজারে, তো সেটা কিন্তু আমরা খুব একটা করতে পারি না, বরং গত 2-3 বছরে কিছুটা কমার দিকেই কিন্তু প্রবণতাটা ছিল। সো সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা, সেটা হলো যে আমরা যেটা মনে করছি যে চায়নার উপরে করছি, চায়নার কিন্তু শতকরা 80% হলো নন কটন বেসড এক্সপোর্ট, হ্যাঁ, আর আমাদের হলো মূলতই হলো কটন বেসড। সুতরাং এখানে কিন্তু মার্কেট সেগমেন্টেশন আছে। সো চায়নার উপরে আরোপ করলে যারা হয়তো চায়নার প্রতিদ্বন্দ্বী আছে কটন বেসড না, নন কটন বেসডে, সেখানে ম্যানমেড ফাইবার, সিনথেটিক, পলিস্টার, এগুলোতে যারা নাকি কাপড় এক্সপোর্ট করেন তাদের হয়তো কিছুটা সুবিধা হবে, কিন্তু আমাদের সেই জন্য খুব একটা আমরা সুবিধা পাইনি। বরং আমি মনে করি যে এটার ফলে অনেক অর্থনীতিবিদ, মার্কিন প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছেন যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে এটা নেতিবাচক প্রভাব পড়বে, সেখানে ইনফ্লেশন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। সো এইটার ফলে এবং গ্লোবাল মার্কেটেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। সো সবটাই যদি সেরকম হয় তাহলে কিন্তু বাণিজ্যের উপরেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সেখানে আমরা খুব বেশি সুবিধা নিতে পারবো বলে আমার মনে হয় না, বরং আমাদের চেষ্টা করা উচিত আমাদের অভ্যন্তরীণ যেসব ফ্যাক্টরগুলি আছে সেখানে কিভাবে আমরা প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পারি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমাতে পারি। আমাদের এখন তো এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, সুতরাং আমাদের বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতার সক্ষমতা থেকে আমরা কিভাবে উৎপাদনশীলতা এবং দক্ষতা নির্ভর প্রতিযোগিতার সক্ষমতায় যেতে পারি, এই বিষয়গুলোকে আমাদের অগ্রাধিকার দিতে হবে, রাদার দেন ট্রাম্প শুল্ক বসিয়েছে এবং আমরা হয়তো সেটার অনেক বেশি সুযোগ নিতে পারবো। স্যার, আমরা এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি আগামী বছরেই, তারপরে আমাদের যে পরিস্থিতিটা আসবে সেটা গ্রহণ করার মতন বা অ্যাবজর্ভ করার মতন আমাদের সেই ধরনের প্রিপেয়ার্ডনেস আছে কিনা? আমার মনে হয় যে এখানে মার্কিন বাজারে যেমন আমরা বাজার সুবিধা পাই না, কিন্তু সেখানে তো আমরা প্রতিযোগিতা করছি অন্যান্য দেশের সাথে। কিন্তু যেসব দেশগুলোতে আমাদের বাজার সুবিধা আমরা পাই, আমাদের তো প্রায় 70% এক্সপোর্ট কিন্তু বিভিন্ন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যারা দেয় সেসব বাজারে যাচ্ছে। সো এই জায়গাটাতে তো যেমন আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি তাহলে সেখানে এখন 11.5%-এর মতো আমাদের শুল্ক বেশি হবে। আমাদের ক্যানাডাতে প্রায় 15-16%-এর মতো বেশি হবে। সো এই জায়গাগুলোতে প্রস্তুতি আমার মনে হয় যে আমরা এখনও সঠিকভাবে নিচ্ছি না, কারণ এইটার জন্য আমাদের এন্টারপ্রাইজ লেভেলে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার দিকে আমাদের জোর দিতে হবে। আমাদের ট্রেড ফেসিলিটেশন যেগুলো আছে, আমাদের লজিস্টিক্স যেগুলো আছে, এইসব জায়গাগুলোও তো একজন এক্সপোর্টারের জন্য তো টোটাল কস্ট, এটা কিন্তু কেবলমাত্র তার শুল্ক বা সুবিধা পাচ্ছি বা না পাচ্ছি সেটা না, তার যে এন্টারপ্রাইজ থেকে তার পোর্টে নিতে কত খরচ পড়ছে, তার ব্যাংকের সুদের কস্টটা কত, এগুলো তো সে সবটা মিলেই হিসাব করে। সো এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই আমাদের অনেক কিছুই করার আছে এবং সেটা করতে পারলে, এবং আরও তো কমপ্লায়েন্সের ব্যাপারগুলো আছে, লেবার স্ট্যান্ডার্ড ইত্যাদি, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড, CO2 এমিশন কতটুকু হচ্ছে, এগুলো কিন্তু যখন এলডিসি ছিলাম তখন অতটা যারা নাকি আমদানিকারক দেশ বা যারা ব্র্যান্ডস বায়ার বা যারা নাকি সেখানে ভোক্তা, তারা কিন্তু তখন মনে করেছে যে আচ্ছা এটা এলডিসি আমরা অতটাই করব না। কিন্তু যখনই আমরা এখান থেকে বের হয়ে যাব, তারপর শুধু রেডিমেড গার্মেন্টস বা অন্যান্য পণ্য না, তো এখানে তো আমাদের যে ট্রিপস, সেখানে আমাদের লাইসেন্স প্যাটেন্ট না করে আমরা প্রডিউস করতে পারছিলাম প্যাটেন্টের যেসব ড্রাগস, এগুলো। সো আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপরেও এটা পড়বে। সো এখানে বিশ্ববাজারের আমাদের যে প্রবেশ, সেটার উপরে এটার অভিজ্ঞতা আছে, আবার আমাদের কমপ্লায়েন্স এন্টারপ্রাইজ লেভেলে কি আমরা করছি সেটাও আমাদের আছে, আবার আমাদের ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্টে বাংলাদেশ কীরকমভাবে বাণিজ্যের জন্য সুবিধা দিতে পারছে কিনা, পোর্টে দেরি হয় কিনা, এগুলোও আছে। সো 3 দিক থেকেই কিন্তু চ্যালেঞ্জটা আসবে এবং আমাদের প্রস্তুতিটা সেটা মাথায় রেখেই নিতে হবে। স্যার, আপনারা অনেক দিন ধরে FTA এর কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু সেই রকম কোনো FTA দেখছি না ভালো দেশগুলোর সাথে। সেটা কেন বা কি করা উচিত আসলে এই জায়গায়? FTA আমাদের করিনি, এটা ঠিকই। ভিয়েতনামের 52টা তাদের দ্বিপাক্ষিক বিভিন্ন এবং বহুপাক্ষিক FTA আছে।
আর আমাদের তো কেবলমাত্র ভুটান আমাদের খুব ছোট একটা বাণিজ্য সহযোগী দেশ সেখানে আছে। তো এখন আমরা চেষ্টা করছি এটা না করার পেছনে একটা বড় কারণ ছিল যে বাংলাদেশ যেহেতু আমদানি শুল্কের উপরে অনেক নির্ভরশীল, সুতরাং এফটিএ করতে গেলে আমাদেরকে যদি শুল্ক ছাড় দিতে হয় তাহলে আমাদের আমদানি শুল্ক কমে যাবে, এটা রেভিনিউর একটা বড় ইমপ্লিকেশনস আছে। এটা একটা কনসার্ন আমাদের ছিল। দ্বিতীয় যেটা সেটা হলো যে এফটিএ করতে গেলে তো স্ট্যান্ডার্ডসগুলোও আমাদের ওই রকম করতে হবে, কারণ এবং এইটা হয় হলো রেসিপ্রোসিটির বেসিস, আমি তোমাকে দিব তুমি আমাকে যদি দাও। সো এই বিষয়গুলো থাকে। সুতরাং সেইটার জন্য আমাদের কিন্তু এক ধরনের যে যতদিন না করতে পারি এটা আমরা করতে চাই না, কিন্তু এখন কিন্তু অলরেডি যেহেতু আমাদের গ্র্যাজুয়েশনের সময় চলে আসছে তাহলে আমাদের এটা করতে হবে। জাপানের সাথে যেমন আমাদের এখন বেশ অগ্রসর হয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদের সাথেও আমাদের, সিঙ্গাপুর, এদের সাথেও আলাপ আলোচনা বিভিন্ন চলছে। কিন্তু এইটা করতে গেলে যে আমাদের নিজেদেরও যে দিতে হবে সেইটার যে সক্ষমতা, এইটার সম্বন্ধে আমাদের কিছুটা দ্বিধা আছে। কিন্তু এখন সেই দ্বিধা করলে হবে না, আমাদেরকে সক্ষমতাটা বাড়াতে হবে এবং তারপরে এটার মধ্যে ঢুকতে হবে, এইভাবেই চিন্তা করতে হবে। স্যার, সংস্কারের কথা বিভিন্ন সময় এসেছে এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সংস্কার শুরু করব কিন্তু বাকিটা করবে পরবর্তী গণতান্ত্রিক সরকার। আপনাদের আশা কি আসলে কি সেটা শেষ পর্যন্ত শেষ হবে, না আমরা 90-এর দশকের মতো সেই অবস্থায় আবার দেখতে পাবো? না, দেখুন, একটা খুবই ভালো যে এখন যে 15টা কমিশন হয়েছে, হোয়াইট পেপার হয়েছে, আমরা কিন্তু কংক্রিট বেশ কিছু সংস্কারের প্রস্তাব আমরা পেয়েছি। সো এইটা একটা বড় আমার মনে হয় যে অগ্রগতি। দ্বিতীয় যেটা সেটা হলো যে জনমানুষের চিন্তায়ও সংস্কারের বিষয়টা কিন্তু চলে আসছে এবং এখন যদি যখন নাকি আমাদের নির্বাচন হবে তখন কিন্তু ম্যানিফেস্টোতে এবং তাদের কথাবার্তায় বলতে হবে তাদেরকে যে আমরা এই সংস্কার বাস্তবায়ন করব কি করব না বা কতটুকু করব, এটা কিন্তু তাদেরকে প্লেজ করতে হবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় যেটা সেটা হলো যে বর্তমান সরকারও বলেছেন প্রত্যেক মিনিস্ট্রিকে যে অন্তত একটা সংস্কার আপনারা বাস্তবায়ন পুরোটা করেন, বাকিগুলো শুরু করেন। সো আমার মনে হয় যে আমি আশাবাদী যে এখন একটা প্রতিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মানুষের একটা চাহিদা চলে আসছে, চাপ আসছে যে বিভিন্ন সংস্কার, কারণ এগুলো যদি আমরা না করি তাহলে আগামীতে তো 21 শতাব্দীতে বাংলাদেশ তো এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকতে পারবে না। সুতরাং এই অনুধাবনটা কিন্তু আমাদের সবার মধ্যে আসছে। সুতরাং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলিকেও এই ইলেকশনের যে এখন প্রসেসটা শুরু হবে সেখানে কিন্তু তাদেরকে স্পষ্ট বলতে হবে যে তারা এটা করবেন। এখন মানুষই ঠিক করবেন যে কারা কতটুকু এটা সিনসিয়ারলি করতে পারবেন কি পারবেন না, এবং জনমতের মধ্যে সেটা এবং ভোটের মধ্যে সেটার একটা হয়তো প্রতিফলন হবে। কিন্তু এইটাতে তাদেরকে স্পষ্টভাবে এটাকে কিন্তু তাদেরকে বলতে হবে যে এই সংস্কারগুলি সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গিটা কি এবং তারা কিভাবে কি রোডম্যাপে এগুলো বাস্তবায়ন করবেন। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।